আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথম রমজানে জমজমাট রাজধানীর ইফতার বাজার। পিরোজপুরে আওয়ামী লীগের 5 নেতা গ্রেফতার। গাজায় পণ্য প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিল ইসরায়েল। এবং আগামীকাল শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এবার বিস্তারিত, শুরুতে জাতীয় প্রসঙ্গ। গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হলে পতিত স্বৈরাচার এবং তার দোসররা অস্থির পরিস্থিতি তৈরি করবে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ এ সময় বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সরকার ও প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। সেই দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়েছে। গণতন্ত্র উত্তরণের পথ যত দীর্ঘায়িত হবে তত বেশি বিভিন্ন রকমের অস্থির পরিস্থিতি তৈরি করার সুযোগ নিবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা বলেও জানান তিনি। শুধুমাত্র ফেসিবাদকে আমরা পুলিশ দিয়ে যেন রুখে না দাঁড়ায়, যে পুলিশ দিয়ে তাদেরকে রাস্তায় রুখবো, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে অপোজ করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে। তাহলে পরে অটোমেটিক একটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফেসিবাদের সমস্ত ঝাড় রুট, সমস্ত শিকড় উপড়ে দেওয়া যাবে। যে আপনারা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন, এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে ন্যস্ত করেছে। এবং আমরা এখন যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নিবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব। এখন অনেকেই বলে, আমি বিভিন্ন পত্রিকা, বিভিন্ন রিপোর্টে, সোশ্যাল মিডিয়াতে পত্রিকা দেখি, এই যে ওনারা শুধু নির্বাচন নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই, আমরাই সবচাইতে আগে সংস্কার প্রস্তাব দিয়েছি। 2023 সালের 13ই জুলাই 31 দফার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি। তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না। আমরা প্রস্তাব দিয়েছি ফেসিবাদের পতনের পরে, আমরা যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই, তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব। তো সুতরাং আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন, সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি। জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে 8ম দিনের মতো বিক্ষোভ সমাবেশ করছেন নন এমপিও শিক্ষকরা। দুপুরে তারা একটি মিছিল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে ছিলেন আমাদের রিপোর্টার ইসরাফিল ফকির। বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। এই জায়গায় তো কথা তেমন কিছু হয় নাই। যেখানে অন্য বস্ত্র, শিক্ষা, মানুষের মৌলিক অধিকার, সেখানে আমরা সবকিছু থেকে বঞ্চিত।
তাহলে এক দেশে কেন বৈষম্য হবে? বৈষম্য বিরোধী আন্দোলন করে যদি আমরা দেশ শাসন করে থাকি, তাহলে শিক্ষক ক্যাটাগরিতে কেন বৈষম্য হবে? আমরা বৈষম্য চাই না। আমরা আমাদের এক দফা এক দাবি, আমরা নন এমপিও শিক্ষক, আমি দীর্ঘ 12 বছর আছি নন এমপিও শিক্ষক হিসাবে। আমরা আর্থিকভাবে নানাভাবে অনেক কষ্টে আছি, অসম্মানিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমরা আমাদের এক দফা এক দাবি, আমাদের প্রতিষ্ঠান এমপি ভুক্ত করে নিবে ডক্টর ইউনূস স্যারের কাছে এবং আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের দাবি, আমাদের সকল নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপি ভুক্ত করে নেক, এটাই আমাদের দাবি। দর্শক দেখছেন কুরাইশ নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রেস ক্লাবের সামনে, যেখানে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এমপিওভুক্তের দাবিতে তারা লাগাতার 8 দিন যাবত এখানে অবস্থান করছেন এবং আজ তারা প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অভিমুখে তারা যাত্রা করেছিল এবং তাদেরকে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিহত করছে এবং তাদেরকে আবার সেই প্রেস ক্লাবেই তারা অবস্থান করছেন। প্রেস ক্লাব থেকে এই ছিল সর্বশেষ। ইসামিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা। রমজানের প্রথম দিন আবারও সেই চিরচেনা রূপে ফিরে এসেছে রাজধানী ঢাকা। মূল সড়ক থেকে গলি প্রতিটি মোড়ে জমে উঠেছে হরেক রকমের পোস্টার সাজিয়ে বসা ইফতারের বাজার। রোববার প্রথম রোজার শেষ বিকেলে ইফতার নিয়ে রাজধানীতে বেড়েছে অন্যরকম কর্মচাঞ্চল্য। ইফতার বাজার নিয়ে আবুতাহার নয়নের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলামিন রাব্বি। দর্শক স্বাগত জানাচ্ছি কুরাইশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। পবিত্র রমজান মাস চলছে। সিয়াম সাধনার এই মাসে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ইফতার। বাহারি রকমের ইফতার ছড়িয়ে যায় রাজধানী সহ প্রত্যন্ত অঞ্চলে। চলুন আমরা ঢাকার রাজধানীর ইফতারের বেশ কিছু অংশ আমরা দেখি এবং সেই সাথে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলি। উপলক্ষে আমরা ইফতারি বিক্রি করতেছি। আমাদের ইফতারি খুব ভালো ইফতারি। এখানে আছে আপনার এই গরুর মাংস, চূড়া মাংসটা, এখানে আছে লেগ রোস্ট, এখানে আছে কোরেল পাখি, এখানে আছে আপনার কবুতর রোস্ট, আছে চিকেন জাল ফ্রাই, আছে রসাবোনা, মেজবানি রসাবোনা, এদিকে আছে আপনার মেজবানি একটা রসাবোনা, আর চিকেন রোস্ট এবং শাহি হালিম, আমাদের বিখ্যাত শাহি হালিম, রেশমি কাবাব, আরেলি কাবাব, চিকেন তান্দুরি, চিকেন টিকা, চিকেন গ্রিল, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সাসলিক, এই রকমের আইটেম নিয়ে আমরা ইফতারি এখানে বিক্রি করছি। ইফতারিতে বিশেষ করে রেশমি জিলাপি রোজাতে এটা স্পেশালি আনকমন থাকে। তারপরে হচ্ছে আপনার আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে হচ্ছে আপনার সন্দেশ আইটেম, তারপরে হচ্ছে আপনার পুরিন্দা, অনেক আইটেম মিলে নেক্সট আইটেম সব কিছু মিলেই একটা স্পেশালি থাকে। 1000 টাকা, 1300 টাকা, এখন আছে 1600 টাকা। গরু খাসি রাস্তা দেখো, খাসি আছে ছোটোটা 350 টাকা, আছে 500 টাকা খাসি, তারপরে 800 টাকা আছে, 1200 টাকা আছে। আমাদের ইফতার আইটেম অনেক ভালো চলে, রেটও কম, সব দিক দিয়েই মিলে আলহামদুলিল্লাহ। পরিবারের সবার সাথে যখন ইফতার করতে বসি তখন আমাদের সবার অনেক ভালোই লাগে। বাইরে যে কোনো রেসিপি দিয়ে তৈরি হয়, বাড়িতে সবসময় এই রেসিপি দিয়ে ব্যবহার করতে পারে না। আর আপনার ঘরের পরিবেশের থেকে আপনার বাইরের খাবার একটু ভালো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ঘরও পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কিন্তু বাইরে যেই মশলাটা ব্যবহার করা হয় এটাতে ভিতরে ব্যবহার করা হয় না। সারাদিন রোজা রাখার দেখবে যে বাচ্চারাও সারাদিন কিন্তু রোজা ভাগে না, তারা ইফতারি করবে। রোজা না রাখলেও কিন্তু ইফতারের জন্য এটা একটা আনন্দ মুসলমানদের, এবং আল্লাহ তালাও বলছে যে ইফতারির জন্য একটা আলাদা পুরস্কার তোমাদের জন্য আছে। তো এটা মুসলমানদের জন্য স্পেশাল একটা সময়, ইফতারির সময়টা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া ধরে আল্লাহ রোজা দিয়েছে। আমি দোয়া করি সকল 20 কোটি মানুষ যত সবাই মুসলমান হিসেবে সবাই রোজা যাতে রাখে, আল্লাহর কাছে শুকরিয়া, যাতে সুস্থ মতো ইফতারি করতে পারে সবাই সব জিনিসের।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠনে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। বিভিন্ন মহল নতুন এই দলকে স্বাগত জানালেও নগরবাসীর মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নীরব মল্লিকের ক্যামেরায় নগরবাসীর ভাবনা বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন। কুরাশ নিউজে নগরবাসীর ভাবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির হোসেন। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিল ছাত্র জনতা। সেই সম্মুখের যোদ্ধারা আজ নতুন করে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে, যার নাম এনসিপি, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি। কেমন করবে এই এনসিপি, এই নিয়ে আমাদের নগরবাসী কি ভাবছে তা আমরা আজকে জানার চেষ্টা করব। চলুন দর্শক, জেনে নেওয়া যাক। আসলে যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ছাত্র সমাজ আমাদের দেশকে একটা নতুন স্বাধীনতা দিয়েছে, আমরা তো ইনশাল্লাহ আশাবাদী যে ছাত্ররা ফিউচারে ভালো করবে, এবং এটাই চাই যে যেই অভ্যুত্থান, যেই সংগ্রাম করে এই পর্যন্ত আসা, তারা যেন এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনায় আসতে পারে। হ্যাঁ, এই আশা রাখি। আমরা স্বচ্ছ রাজনীতি চাচ্ছি, রাজনীতি ওয়েলকাম। আর যে নতুন রাজনীতি করতেছে ভালো কথা, তারা আসুক, তারা রাজনীতি করুক, দেশের জনগণের সেবা করবে। তো আর সেবা করলে সেবামূলক কথা বলতে হবে, আরেকজনকে খোঁচা মেরে এই ধরনের তো করা সম্ভব না। তবে আমার দৃষ্টিতে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা দেখতেছি, সেটা মানুষ আসলে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা গণ্ডি থেকে তারা বের হয়ে আসতে পারতেছে না। সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সব জায়গায় তারাই প্রতিষ্ঠিত। হ্যাঁ, তবে জামাতের একটা ভালো সুদৃঢ় প্রতিষ্ঠা আছে, সেটা ঠিক আছে। এই তিন শক্তির বাইরে আমি আসলে মনে করি ছাত্রদের সামনের দিকে আসতে অনেক কষ্ট করতে হবে, যেহেতু তাদের ভিতরে প্রবীণ রাজনীতিবিদ কম। আর রাজনীতি মানে অনেক বিশাল একটা খেলা, রাজনীতির টিকে থাকতে হলে নতুনের চেয়েও পুরানদের অনেক অভিজ্ঞতা প্রয়োজন আছে। তাদের জন্য আশাবাদী করি তারা যাতে ভালো করে, কারণ আমাদের দেশের জন্য এরকম একটা শক্তি বিশাল প্রয়োজন। কেমন করবে তো এখনই বোঝা যাবে না, তবে আমরা আশা করি ভালো করবে, ভালো করার প্রত্যাশা রাখি। যদি না করতে পারে সেটা তাদের ফেলিউর। হ্যাঁ, আমরা তো প্রত্যাশা রাখি তারা যেমন ইয়াং যারা আন্দোলন করছে এত এনার্জেটিক, তবে শুধু ছাত্রদের দিয়া রাজনীতি হবে না। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তাদের এই দলের সূচনা, তো ওদের মধ্যে যদি বৈষম্য থাকে তাহলে এখানে একটা সমস্যা সৃষ্টি হয়। যেমন পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি ওদের এই দলের মধ্যে প্রথম 9 জনের মধ্যে 8 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু বাস্তবে পক্ষে এই আন্দোলন চাঙ্গা করার ক্ষেত্রে যাদের অবদান বেশি, বিশেষ করে রংপুরের অথবা বিভিন্ন জায়গার, ওদের দেখা গেছে কোনো ছাত্রই এই 9 জন উচ্চ পর্যায়ের কমিটির মধ্যে 9 জনের মধ্যে নাই। সময় প্রেক্ষাপটে তারা সুন্দর একটা ডিসিশন নিচ্ছে, দোয়া রইল, আশা করি তারা ভালো করবে। তবে স্বৈর শাসন, তারা যদি আর একটা স্বৈর শাসন আসে তাহলে ভুল হবে, এটা মাথায় খেয়াল রাখতে হবে। এবার জেলার সংবাদ। পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার পর আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তাদের গ্রেপ্তার করা হয়। পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত প্রাঙ্গণ থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, বাকি 4 জনকে অন্য একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রোজার শুরুতেই ফিলিস্তিনের গাজায় মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ করে দিল ইসরায়েল। রোববার ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, যুদ্ধবিরতি চুক্তি প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর আলোচনা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ একটি প্রস্তাব দিয়েছিলেন। ইসরায়েল এ প্রস্তাবে সম্মত হয়েছে, তবে হামাস এই প্রস্তাব মানতে রাজি হয়নি। এই অবস্থায় রোববার সকাল থেকে গাজা উপত্যকায় সব ধরনের মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ বলেও জানান তিনি। জানাবো খেলার খবর।
অপেক্ষার পালা শেষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের একমাত্র প্রতিযোগিতামূলক ওয়ানডে আসর ঢাকা প্রিমিয়ার লিগ। অন্য বছরের মতো এবারও প্রিমিয়ার লিগে 12টি ক্লাব অংশ নিচ্ছে। বরাবরের মতোই 3টি মাঠের টুর্নামেন্ট পরিচালিত হবে। উদ্বোধনী দিনে হোম অফ ক্রিকেট খ্যাত শেরেবাংলায় চ্যাম্পিয়ন আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। বিকেএসপি 3 নম্বর মাঠে মোহামেডান মুখোমুখি হবে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের। আর বিকেএসপির 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। প্রতিদিন সকাল 9টায় খেলা শুরু হবে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নতুন ওয়েব ফিল্ম আমলনামা নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি, যেখানে জুটি বেঁধেছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে এই সিনেমাটি। এর আগে সিনেমাটির পূর্বাভাস অর্থাৎ ফোরটেস্ট প্রকাশ্যে আসে। 28 ফেব্রুয়ারি বিকেলে চরকির ফেসবুক পেজে এই ফোরটেস্ট এর ভিডিও প্রকাশ পায়। ক্যাপশনে লেখা, অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি। এই শহরে কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট। তবে কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছে নির্মাতা তা এখনই বলতে চাননি রায়হান রাফি। তিনি বলেন, দর্শকরাই সিনেমা দেখে সত্য ঘটনাটি আবিষ্কার করুক। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রথম রমজানে জমজমাট রাজধানীর ইফতার বাজার। পিরোজপুরে আওয়ামী লীগের 5 নেতা গ্রেফতার। গাজায় পণ্য প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিল ইসরায়েল। এবং আগামীকাল শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।